নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে একটা মনস্তাত্ত্বিক প্রেক্ষিতের গল্প নিয়ে এলাম। আজকের গল্প অবাধ্য আঙুল, লিখেছেন সুবর্ণ বসু। রাত ৮টার কলেজ স্ট্রিট চত্বর। কলেজ স্কোয়ারের ঠিক পাশের রাস্তা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। আজ এখানকার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে মনোবিজ্ঞানের একটা সেমিনার ছিল। বক্তা ছিলেন এক বিলেত ফেরত মনোবিজ্ঞানী, নাম উজ্জয়ন সেন। লন্ডনের লাফবরো বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক। মাত্র ৩২ বছর বয়সে এমন একাডেমিক সাফল্য বড় একটা দেখা যায় না। সদ্য বিয়ে হয়েছে তার, এই কলকাতা সফরের আগেই। স্ত্রীও লন্ডন প্রবাসী এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম প্রস্মিতা। সেও এখন স্বামীর সঙ্গে আছে, একটু দূরেই দাঁড়িয়ে, চোখ ধাঁধানো সুন্দরী। সেই এক মুহূর্তে দুচোখ ভরে উপভোগ করছে তার স্বামীকে ঘিরে কলকাতাবাসী মনোবিজ্ঞানীর ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপকদের উৎসাহ এবং উচ্ছ্বাস। কারণ আজ সন্ধে ৬টা থেকে মনোবিজ্ঞানের একের পর এক জটিল বিষয়ের উপর লেকচার দিয়েছে উজ্জয়ন। অসাধারণ তার বাগ্মিতা এবং জটিল বিষয়কে জলবৎ করে বোঝানোর ক্ষমতা। উচ্চতর জটিল মনোবৈজ্ঞানিক সমস্যাকে সে এমন স্তরে নামিয়ে এনে আলোচনা করেছে যে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরাও সব বুঝতে পেরেছে। ভগবানের এক চোখমি তো নতুন কিছু নয়। তার দেওয়া থোয়ায় ভারসাম্যের অভাব সৃষ্টির আদিকাল থেকেই। যাকে দেন ঢেলে দেন, যাকে দেন না কিছুই দেন না। উজ্জয়ন সেন প্রথম দলের লোক। উজ্জ্বল ঝকঝকে কেরিয়ার, বিদেশে ব্রিটিশ পাউন্ডে রোজগার, সুন্দরী স্ত্রী, নিজের জগতে আন্তর্জাতিক খ্যাতি, এসব তো আছেই। সঙ্গে চেহারাটাও দেখবার মতো। উচ্চতায় ৬ ফুট, ছিপছিপে, গমের মতো রং, শার্প প্রোফাইল। সুতরাং বরাবরের মতো এখনও তাকে ছুঁয়ে যাচ্ছিল কিশোরী তরুণীদের মুগ্ধতা। কিছুই চোখ এড়াচ্ছিল না প্রস্মিতার। তার মনে মৃদু ঈর্ষার জ্বলন, কিন্তু সে এও জানে এমন জীবনসঙ্গী সকলের ভাগ্যে জোটে না। দেখবার জিনিস তো লোকে দেখবেই। সে মনে মনে ভাবছিল, এতজন বিমুগ্ধ পতঙ্গের চোখে যে আগুনের ছায়া পড়ছে, সেই আগুনের আঁচ শুধু তার একার। তার ঈর্ষার সঙ্গে মিশে যাচ্ছিল চোরা পুলক। বিদায় জানানো হয়ে গেলে ভিড় কমে আসছিল। অল্প দূরেই প্রস্তুত উজ্জয়নের গাড়ি, স্টিয়ারিংয়ে অপেক্ষমান চালক। উজ্জয়ন হাসি মুখে সবার বিদায় সম্ভাষণ গ্রহণ করে গাড়িতে উঠতে যাবে, এমন সময় ঘটল ঘটনাটা। অপসৃয়মান ভিড় থেকে এগিয়ে এলো একটি মেয়ে। মাঝারি উচ্চতা, মাঝারি চেহারা, মিষ্টি মুখ, টানা টানা চোখ, সুন্দর করে কাজল টানা। একবার চোখ পড়ে গেলে ঝট করে চোখ সরানো মুশকিল। এক্সকিউজ মি। একেবারে সামনে এসে দাঁড়ায় মেয়েটা। উজ্জয়নের চোখে চোখ রেখে বলে, আমাকে তুমি চিনতে পারছো উজি? এদিকটায় আলো কম, মেয়েটার মুখে আলো আঁধারি। চোখ তীক্ষ্ণ করল উজ্জয়ন। তাকে উজি বলে ডাকছে? তাহলে তো, কিন্তু চিনতে পারছো না? তা তো হবেই। প্রায় 12 বছর আগের কথা। তখন আমি ক্লাস 4। তুমি প্রায় রোজ আমাদের বাড়ি আসতে। আমি ক্লাস 5-এ উঠলাম আর তুমি বিদেশে চলে গেলে। আমিও বড় হয়ে সাইকোলজি নিয়ে পড়ছি, তোমার সাবজেক্ট বলে। শুধু মনে হতো একদিন দেখা হবে। আমি কিচ্ছু ভুলিনি উজি, তুমি সব ভুলে গেছো। একটু কি ছলছলে মেয়েটার চোখ? প্রস্মিতার চোখে পলক পড়ছে না। উজ্জয়ন শুধু অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার চোখে ভেসে উঠছে একটা ফ্রক পরা ছোট্ট মেয়ের ছবি।
মাথার দুদিকে দুটো ঝুঁটি বাঁধা, পড়তে পড়তে নিষ্পলক তাকিয়ে থাকতো তার দিকে। এই তো সেদিনের কথা। সময় এত তাড়াতাড়ি চলে যায়। উজ্জয়নকে চুপ করে থাকতে দেখে মেয়েটা খুব নিরাশ গলায় বলল, সরি, তোমায় খুব এম্বারাস করলাম। মনে নেই হয়তো। মনে থাকার কথাও তো নয়, 12 বছর। উজ্জয়ন সেন বড় করে একটা নিঃশ্বাস ফেলে। অধ্যাপক গবেষকদের স্মৃতি দুর্বল হলে চলে না। সে স্পষ্ট গলায় বলে, আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে মিমি কুইন। পলকে আলো ঝলমলে হয়ে উঠল মেয়েটার মুখ। বিদেশে যাওয়ার আগে আমার থেকে কি নিয়েছিলে মনে আছে উজি? যা কেউ নিতে পারেনি, তুমি নিয়েছিলে, চুরি করে নিয়েছিলে। স্মিত মুখে উপরে নিচে ঘাড় নাড়ে উজ্জয়ন। তার মনে আছে। আজ অনেক রাত হয়ে গেল, পরে কথা হবে। তোমার কোনো কার্ড আছে? আমায় দেবে প্লিজ, বলে মেয়েটি। যন্ত্রচালিতের মতো ট্রাউজার্সের পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট থেকে ভিজিটিং কার্ড বের করে মেয়েটির দিকে বাড়িয়ে ধরে উজ্জয়ন। মেয়েটি কার্ড নেয়, হাত নেড়ে বলে গুড নাইট, তারপরে বেরিয়ে যায়। উজ্জয়ন গাড়িতে ওঠার আগে দরজা খুলে ধরে। প্রস্মিতা গাড়িতে উঠে বসে, অন্য পাশ দিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভারকে প্রয়োজনীয় নির্দেশ দেয় উজ্জয়ন। সে দেখতে পায় কিংবা পায় না, প্রস্মিতার ভুরু দুটো কুঁচকে আছে। সেদিন রাত্রিবেলা উজ্জয়ন প্রস্মিতার হোটেলের ঘর। উজ্জয়ন খাটে বসে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছে। প্রস্মিতা ড্রেসিং টেবিলের সামনে বসে গালে নাইট ক্রিম ঘষছে। উজ্জয়ন নীরবে অপেক্ষা করে আছে তার স্ত্রীর বিছানায় আসার। এই কলকাতা সফরের দিন 15 আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পরদিনই ওরা উড়ে গিয়েছিল মরিশাস। সেখান থেকে ফিরেই কলকাতা। ওদের মধুচন্দ্রিমা যাপন এখনও শেষ হয়নি। মধুচন্দ্রিমা মানে আসলে সেই আদিম আগুন এবং ঘিয়ের ব্যাপার। আগুন আর ঘি তাদের ধর্ম পালন করার জন্য মরিশাস অথবা কলকাতার তফাৎ বোঝে না। কিন্তু আজ প্রস্মিতা একটু সময় নিচ্ছে। যে অমোঘ প্রশ্নটার জন্য এতক্ষণ প্রায় নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল উজ্জয়ন, সে প্রশ্নটা শেষ পর্যন্ত এলো। মেয়েটা কে উজান? উজ্জয়নের নামটা এভাবেই ছোট করে নিয়েছে প্রস্মিতা। বলবো বলেই তো বসে আছি, কিন্তু এত দূর থেকে বলতে পারবো না, এসো, মৃদু গলায় বলে উজ্জয়ন। আরও কিছুটা নৈশ প্রসাধন শেষ করে বিছানায় আসে প্রস্মিতা। তার পরনে প্রায় স্বচ্ছ রাত্রিবাস, তার গা থেকে গোলাপ জল আর ল্যাভেন্ডার মেশানো একটা গন্ধ আসছে। অন্যদিন হলে কেউই এমন অপেক্ষা করতো না। এমতাবস্থায় দুটি সুস্থ সুন্দর সদ্য বিয়ে হওয়া নারী পুরুষ ঠিক যা করার তাই করতো। মনের একটা শরীর থাকে বটে, কিন্তু শরীরের তো মন থাকে না। সে তার জৈব ধর্ম কড়ায় গণ্ডায় উসুল করে নেয়। কিন্তু আজ উজ্জয়নের সামনে একটা প্রশ্ন রেখেছে প্রস্মিতা। প্রশ্নটা যেন অলিখিত অদৃশ্য একটা ব্যারিয়ারের মতো। সেটা অতিক্রম করতে হবে, না হলে প্রস্মিতার কাছে পৌঁছানো যাবে না। দীর্ঘশ্বাস ফেলে উজ্জয়ন, তারপর শুরু করে। 12 বছর আগে উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চল, সেখানকার রাজাবাগান স্ট্রিটের একটা বাড়ির ঘটনা। ছোট্ট একতলা বাড়িটার বাসিন্দা 3 জন, বাবা, মা আর তাদের ক্লাস 4-এ পড়া মেয়ে। বাবার নাম অতীশ, মায়ের নাম মীনাক্ষী, মেয়ের নাম মনোবীণা, ডাকনাম মিমি। গল্পটা যখন থেকে শুরু হচ্ছে তখন ঘড়িতে সময় রাত 11টা। বিছানার মাঝখানে মিমি গভীর ঘুমে মগ্ন। মীনাক্ষী অত্যন্ত চিন্তিত মুখে অতীশকে বলে, ব্যাপারটা কিন্তু হয়েই চলেছে জানো, আজও, বলে হাত তুলে মাথায় মিকি মাউসের ক্যাপ লাগানো একটা সুদৃশ্য পেন্সিল তুলে দেখায়। চিন্তা করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বলে অতীশ। কিন্তু তার গলার আওয়াজেই বোঝা যায় চিন্তা তারও হচ্ছে।
আগের দিন তো যথেষ্ট বকাবকি করলাম, কিন্তু তবুও তো, বলে মীনাক্ষী। হেতু ছোট বাচ্চাকে আর কতই বা বকাবকি করা যায়, বলে অতীশ। এভাবে কিছু হবে বলে মনে হয় না। তোমার জেঠুমনির সঙ্গে একবার আলোচনা করে দেখবে? মীনাক্ষীর কথা শুনে সোজা হয়ে বসে অতীশ। সত্যি তো, এই কথাটা তার মাথায় আসেনি। সমস্যাটা হলো, ওদের ক্লাস 4-এ পড়া মেয়ে মিমির একটা নতুন স্বভাব শুরু হয়েছে মাসখানেক হলো। তার পছন্দের জিনিসটি সে নিঃশব্দে হস্তগত করে এবং বাড়ি নিয়ে আসে। সেটা দোকানের কাউন্টারের উপর সাজিয়ে রাখা চকোলেটই হোক, কিংবা ক্লাসের বন্ধুর সুন্দর দেখতে পেন্সিল রাবার। ঘটনাটা ধরা পড়ার পর থেকেই শুরু হয়েছে টেনশন। তুমুল বকাবকি, চেঁচামেচি পর্যন্ত গড়িয়েছে, কিন্তু লাভ হয়নি। সপ্তাহখানেক বন্ধ থেকেছে। তারপর আবার মিমির স্কুল ব্যাগ থেকে উদ্ধার হয়েছে চোরাই জিনিসপত্র। এইটুকু বাচ্চার ক্ষেত্রে চোরাই শব্দটার ব্যবহার চোখে লাগে বটে, কিন্তু তাছাড়া আর কী বা বলা যাবে একে? অতীশ এবং মীনাক্ষী তাদের মেয়ের ব্যাপারে যথেষ্টই সতর্ক এবং আধুনিক মনস্ক। আজ থেকে 12 বছর আগে সে সময় মোবাইলে ইন্টারনেট এবং অপরিসীম ডেটা ছিল না বটে, কিন্তু অতীশ মীনাক্ষী দুজনেই নানা ধরনের ম্যাগাজিন বইপত্র পড়ত। সেসব বইপত্রের মধ্যে প্যারেন্টিং বা লাইফস্টাইলও ছিল। ফলে ওদের সচেতনতা ছিল যথেষ্টই। সেই কারণেই মীনাক্ষীর মাথায় তার জেঠুমনির কথা আসে এবং সে প্রস্তাব অতীশের মনেও ধরে। অতীশের জেঠুমনি পেশায় মনির ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। অতীশ আর মীনাক্ষী ঠিক করলো, যখন মিমি স্কুলে থাকবে তখনই ওরা দুজনে গিয়ে জেঠুমনির সঙ্গে দেখা করবে। তার জন্য অতীশকে একদিন অফিস ছুটি নিতে হবে, তা হোক। জেঠুমনি থাকেন বালিগঞ্জে। সুদৃশ্য দোতলা বাড়ি, বাড়ির একতলায় চেম্বার। চেম্বারের সময় সন্ধেবেলা ওরা ফোন করে যাবে বলতে জেঠুমনি যেতে বলে দিলেন। সকালটা উনি ফাঁকাই থাকেন। অতীশ আর মীনাক্ষী ঠিক সময়ে ওর বাড়ি পৌঁছলো। একতলার ড্রয়িং রুমে মিনিট দুয়েক অপেক্ষার পরই জেঠুমনি এলেন। ষাটের কোঠায় বয়স, সুঠাম শক্তপোক্ত চেহারা, শান্ত পরিষ্কার মুখ। ওরা প্রণাম করে বসার পর জেঠুমনি খোঁজখবর নিলেন। তারপর বললেন, চা আসছে, তাহলে চা খেতে খেতে এই সমস্যার কথা হোক। অতীশ আর মীনাক্ষী অবাক হয়ে একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে। ওরা তো জেঠুমনিকে কিছু জানিয়ে আসেনি। ওদের অবাক হওয়া দেখে হাসলেন জেঠুমনি, বললেন, আরে বাবা, এখন পয়লা বৈশাখ নয়, বিজয়া দশমী নয়, আমার বাড়িতে কোনো অনুষ্ঠানও নেই। তোমরা সকাল সকাল এসেছো, নিশ্চয়ই কিছু প্রয়োজন আছে, তাই না? আর ভেবে দেখো, সব প্রয়োজনই তো না মেটা পর্যন্ত একরকম সমস্যাই। তার উপর কন্যারত্নটিকে আনোনি, কিছু সিরিয়াস কথা বলবে নিশ্চয়ই। আর একটু এগিয়ে গিয়ে বলা যেতে পারে, কন্যারত্নটিকে নিয়ে কিছু আলোচনার জন্যই কি তোমাদের আগমন? অতীশ বলে, কি আর বলি জেঠুমনি, তুমি ঠিকই ধরেছ। আমার মেয়ে কয়েকদিন, মানে মাসখানেক। আরে আরে, আগে মেয়ের কথা বলো, কত বয়স, কোন ক্লাস? অতীশকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন জেঠুমনি। মিমি, মানে আমার মেয়ে 10+, এবছর ক্লাস 4-এ উঠেছে। ওকে, ক্যারি অন। তখনই ঘরে ঢুকলো চা, তার সঙ্গে ট্রেতে খাস্তা কচুরি, নিমকি, মিষ্টি। একটু থেমে শুরু করলো অতীশ। আমার মেয়ে অন্য কারো জিনিস পছন্দ হলে কাউকে না জানিয়ে নিয়ে বাড়ি চলে আসছে। ক্লাসের বন্ধুদের পেন্সিল রাবার তো আছেই। তারপর একদিন ওকে নিয়ে নিউ মার্কেটে গেছিলাম। একটা দোকানের কাউন্টারের ওপর কিছু কুকি আর ক্যান্ডি সাজানো ছিল ওর হাতের নাগালে। বাড়ি ফিরে দেখি সেগুলো কিছু কিছু। কথা শেষ না করে রুমাল বের করে আস্তে আস্তে কপাল মোছে অতীশ। এবার মীনাক্ষীও বলে ওঠে, স্কুল থেকে ফিরলে ভয়ে ভয়ে ব্যাগ সার্চ করি, কার কী জিনিস বেরোয়। অনেক বকাবকি করেছি, লাভ হয়নি। জিনিসগুলো পরের দিন গিয়ে সেই সব বাচ্চাদের মায়ের হাতে দিয়ে বলেছি আমার মেয়ের সঙ্গে ভুল করে চলে গিয়েছিল। কিন্তু এরকম প্রায় রোজই যদি হয়, বুঝতেই পারছেন জেঠুমনি, লজ্জার এক শেষ। আর দোকান থেকে তুলে আনা জিনিস তো আর ফেরত দিতে যেতে পারি না। জেঠুমনি বললেন, বকাবকি করে কিছু হবে না। ওদের জগৎ আর আমাদের জগৎটায় অনেক তফাৎ, বুঝলে বৌমা? আমাদের সাদা কালো, ঠিক ভুল, উচিত অনুচিত
ওদের সঙ্গে অনেক সময়ই মেলে না। এসব ক্ষেত্রে ওর নিয়ে আসা জিনিস ওকে দিয়েই ফেরত দেওয়ানো উচিত, তাহলে ওর ফল্টের একটা কাউন্টার মেকানিজম তৈরি হয়। যাই হোক, ও হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাদের সমস্যার সমাধান করার আগে তোমাদের দুজনকেই আমি মন থেকে সাধুবাদ জানাই। আমি খুব আনন্দ পেয়েছি যে তোমরা সত্যিকারের আধুনিক বাবা মায়ের মতো কাজ করেছো, নিজেরা সমস্যাটার সমাধান করতে যাওনি এবং প্রফেশনাল ওপিনিয়ন নেওয়ার জন্য এসেছো। ঠিক আছে, আমি একটা ছেলেকে পাঠিয়ে দেব, টিউটর হিসেবে যাবে, পড়ানোর ছলে কাউন্সেলিং করে দেবে। বেশি দিনের ব্যাপার নয়, ছেলেটিকে তোমার মেয়ের সাথে গল্প করতে দিতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অতীশ বলে, ঠিক আছে জেঠুমণি, ছেলেটার যা ফিজ হয় আমি। হাওয়ায় হাত নেড়ে কথাটা উড়িয়ে দিলেন জেঠুমণি। ছেলেটা নিজের স্বার্থেই কাজটা করবে, ও গবেষণা করছে চাইল্ড সাইকোলজি নিয়ে। তোমার মেয়ে ওর কাছে একটা কেস স্টাডি, ব্যাস, আর কিছু নয়। তবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, তোমার মেয়েকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছে না। যাকে পাঠাবো সে এই কাজটায় সফল হবেই। ছেলেটি খুবই ব্রাইট, ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস। আজ বিকেলেই ছেলেটি তোমাদের বাড়ি গিয়ে দেখা করবে। কতকটা নিশ্চিন্ত হয়েই জেঠুমনির বাড়ি থেকে ফিরেছিল অতীশ মীনাক্ষী। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েকে জানিয়েছিল মীনাক্ষী যে তার জন্য একজন টিউটর অ্যাপয়েন্ট করা হয়েছে। সেদিন বিকেল থেকেই সে মিমিকে পড়াতে আসবে। বেশ একটা নতুন অভিজ্ঞতা, তাই খুশি মনে দুপুরে ঘুমোতে গিয়েছিল মিমি। বিকেলে উঠে সে দুধ খাচ্ছে, এমন সময় ডোরবেল। অতীশই দরজা খুলে দেখে একজন ঝকঝকে চেহারার যুবক। একগাল হেসে সে হাত জোড় করে বলে, নমস্কার, আমি উজ্জয়ন সেন। সাইকিয়াট্রিস্ট সত্যরঞ্জন বিশ্বাস আমাকে পাঠিয়েছেন। আসুন, উনি আমার জেঠু হন। বলতে বলতে ছেলেটিকে ভেতরে নিয়ে আসে অতীশ। স্যার, বলছিলাম ক্যান্ডিডেটকে মিট করার আগে আপনার আর ম্যামের সঙ্গে আমার একটু কথা ছিল, সেখানে ক্যান্ডিডেট থাকবে না। স্পষ্ট সুন্দর গলায় কেটে কেটে কথা বলে উজ্জয়ন। মিমির টিফিন তখনও শেষ হয়নি, দুধ খেতে সে বরাবরই সময় বেশি লাগায়। তাকে ডাইনিং টেবিলে রেখেই বসার ঘরে উজ্জয়নকে নিয়ে এসে মুখোমুখি বসে অতীশ মীনাক্ষী। উজ্জয়ন বলতে শুরু করে, বেশি কিছু না, কয়েকটা মাত্র কথা। প্রথম এবং প্রধান কথা, বাচ্চাকে অতিরিক্ত বকাবকি করবেন না। মারধর তো নয়ই, তাতে লাভ হবে না, বরং জেদ বাড়বে। অপরাধের প্রবণতা এবং তা গোপন করার প্রবণতা বাড়বে। দ্বিতীয়, বাচ্চা যা নিয়ে আসবে পরদিন তাকে দিয়েই তা ফেরত দেওয়াবেন। তৃতীয়, কারো জিনিস তাকে না বলে নিয়ে আসা যে অন্যায়, সেটা বোঝানো হবে লো ভয়েসড, আনঅ্যাম্প্লিফাইড, কিন্তু ফ্রিকোয়েন্ট, মানে একবার চিৎকার করে নয়, আস্তে আস্তে বারবার করে বোঝান। 4, কড়া নজর রাখুন, বাচ্চা যেন বুঝতে পারে তার উপর নজরদারি চলছে। আর 5 নম্বরটা খুব ভাইটাল পয়েন্ট, বাচ্চার বায়না পূরণ করুন কিন্তু বুঝে। আপনি যদি তার সব বায়না পূরণ করেন তাহলে সে নিজে থেকে কিছু অর্জন করার বদলে বায়না করায় বিশ্বাসী হয়ে উঠবে। আবার যদি কোনো বায়নাই পূরণ না করেন তাহলে তার অপরের জিনিসের উপর লোভ তৈরি হবে। খুব সতর্ক হয়ে এই ব্যালেন্সটা মেনটেন করতে হবে। এবং শেষ কথা, সব মধ্যবিত্ত পরিবারের কিছু না কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থাকে, মানে সোজা বাংলায় টাকা পয়সা টানাটানি। কিন্তু বাচ্চার সামনে সে ধরনের আলোচনা একেবারেই করবেন না, তাহলে তার সাবকনশাসেও খরচ বাঁচিয়ে পছন্দের জিনিসটি হস্তগত করার একটা মেকানিজম তৈরি হয়, যার ফলেই স্টিকি ফিঙ্গার্স। আপনার বাচ্চার যে প্রবলেমটি হয়েছে সেই সিমটমটার নামও ইনফ্যাক্ট তাই, স্টিকি ফিঙ্গার্স। অর্থাৎ নিজের সচেতন মনের নিয়ন্ত্রণ এড়িয়ে এদের হাতে পছন্দসই জিনিসপত্র আটকে যায়। ব্যাস, আপাতত এইটুকুই। আপনি কি রোজ আসবেন মিমিকে পড়াতে? জিজ্ঞেস করে মীনাক্ষী। না, রোজ নয়, আমি সপ্তাহে 3 দিন করে আসবো। ওই বইপত্রগুলো দিয়ে ওকে তৈরি করে রাখবেন। আমার মেয়ের ঠিক হতে কতদিন সময় লাগবে? প্রশ্ন করে অতীশ। আপনার মেয়ে ঠিকই আছে স্যার, আপনি চিন্তা করবেন না, খুব বেশি দিন লাগবে না। আমি কয়েকদিন পর জানাবো কেমন প্রোগ্রেস হচ্ছে সেটা দেখে।
সেদিন থেকেই শুরু হয়ে গেল মিমির ক্লাস। মিমির খুব পছন্দ হলো স্যারকে, কারণ পড়ানোর চেয়ে স্যার গল্প করে বেশি। স্যারের ছোটোবেলার গল্প। স্যার প্রথম দিনই বলেছিল, তোমার নাম মিমি, কিন্তু এটা বড্ড ছোট্ট নাম, বললেই ফুরিয়ে যায়। তোমাকে আমি বরং মিমি রানী বলে ডাকবো। মিমির পছন্দ হয়নি। সে নাক কুঁচকে বলেছিল, না প্লিজ, আমাদের যে রান্না করে সেই ঝর্ণাদির মেয়ের নাম রানী, তার নাকে সবসময় সর্দি, আমার নামের সঙ্গে রানী বসাবে না। আচ্ছা, তাহলে মিমি কুইন কেমন হবে? দারুণ, খুব পছন্দ হয়েছিল নামটা। আর তুমি আমাকে কি বলে ডাকবে? স্যার বলো না প্লিজ, আমার নিজেকে কেমন বুড়ো বুড়ো মনে হবে। ঠোঁট উল্টে বলেছিল উজ্জয়ন। তোমার নাম কি জানতে চেয়েছিল মিমি। নাম বলেছিল উজ্জয়ন। ভালো বুঝতে পারেনি মিমি, বলেছিল, কি উজি? ব্যাস ব্যাস, ঠিক আছে মিমি কুইন, তুমি আমাকে উজি বলেই ডেকো, বলে থামস আপ দেখিয়েছিল উজ্জয়ন। তারপর বলেছিল, আচ্ছা তোমাকে একটা জিনিস দেখাই, বলে পকেট থেকে সোনালি রঙের একটা চাবির রিং দেখিয়েছিল বের করে উজ্জয়ন। সিঙ্গাপুরের মারলায়ন, মাথাটা সিংহের, শরীরটা মাছের। কেমন সুন্দর না? খুব সুন্দর। কোথায় কিনতে পাওয়া যায়? সে জানি না, ফিসফিস করে বলে উজ্জয়ন। ইউনিভার্সিটিতে একটা বন্ধু এনেছিল, খেয়াল করেনি, মাটিতে পড়ে গেছিল, আমি চুপচাপ তুলে নিলাম, ব্যাস আমার। বলে হে হে করে খুব হাসে উজ্জয়ন। লক্ষ্য করে হাসিতে যোগ দেয় না মিমি, কেমন যেন একটু থতমত খেয়ে যায় ও। পর তিনি আবার মুখটা কাঁচুমাচু করে এসে উজ্জয়ন মিমিকে বলে, জানো মিমি কুইন, আগের দিন যে চাবির রিংটা দেখালাম, ওটা ফেরত দিয়ে দিলাম। বন্ধুটা ভীষণ মন খারাপ করে বসেছিল, ওর প্রিয় চাবির রিং মেশো সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিল, দিয়ে দিলাম। কি বলে দিলে? উৎসুক দেখায় মিমিকে। সবার আড়ালে মাটিতে ফেলে দিয়ে বললাম, ওই দেখ, হারায়নি, কাল এখানেই ফেলে দিয়ে গেছিস। জিনিসটা পেয়ে বন্ধুর সে কি আনন্দ। আমিও দেখলাম, সত্যি কাল চাবির রিংটা লুকিয়ে নিয়ে যতটা আনন্দ হয়েছিল, আজ বন্ধুর আনন্দ দেখে তার চেয়েও বেশি আনন্দ হলো। চুপ করে কথাগুলো শুনছিল মিমি। এই রকমই ছিল উজ্জয়নের কাউন্সেলিং। আবার শুধু গল্পই করতো না, পড়াতো। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে বকবক করত। প্রথম মাসের পর থেকেই মিনির স্বভাবে বদল এলো। তার ব্যাগে আর অন্য কারো জিনিস পাওয়া যেত না। অতীশ 1 মাসের মাথায় একদিন জিজ্ঞাসা করেছিল, উজ্জয়ন, আপনি সপ্তাহে 3 বার করে আসছেন, এতক্ষণ ধরে ওকে সময় দিচ্ছেন, আপনি যদি একেবারেই কিছু পারিশ্রমিক না নেন? সাজানো দাঁতে সুন্দর করে হেসে হাত তুলেছিল উজ্জয়ন। আপনি প্লিজ এটা নিয়ে চিন্তা করবেন না, আপনার মেয়ে খুব মিষ্টি, ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালোই লাগে। আর চাইল্ড সাইকোলজি নিয়ে আমার কিছু পেপার আছে। আপনার মেয়েকে সাবজেক্ট করে আমার নিজেরও অনেক কিছু শেখা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। এরপর আর পারিশ্রমিকের কথা আসে না। সপ্তাহে 3 দিন করে মাস 3 এসেছিল উজ্জয়ন। তারপরে আসে ওর বিদেশে যাওয়ার ডাক। বেশি সময় নেই, মাত্র কয়েক সপ্তাহ। আর মিমিকে সময় দেওয়া যাবে না, কথাটা অতীশ মীনাক্ষীকে জানিয়েছিল উজ্জয়ন। বলেছিল মিমির আর কাউন্সেলিংয়ের প্রয়োজনও হবে না। কিন্তু মিমির কাছে কথাটা জানাতেই ভয়ঙ্কর রিয়্যাক্ট করে মিমি। উজি আর তার কাছে আসবে না, এটা তার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। সে কান্নাকাটি শুরু করে দেয়। সমস্যায় পড়ে যায় উজ্জয়ন। অতীশ মীনাক্ষী তার কাছে প্রকাশ করে তার আশঙ্কার কথা। আপনার অ্যাবসেন্সে যদি মিমির স্টিকি ফিঙ্গার্স প্রবলেমটা আবার ফিরে আসে, মানে সেটা হওয়া কি সম্ভব? এমন একটা ভয় উজ্জয়নের মনেও কাজ করছিল। সে প্রশ্নটা এড়াতে পারে না। একটু চুপ করে থেকে বলে, আমাকে আরও একটু দরকার ছিল। এসব ক্ষেত্রে আমাকে সপ্তাহে 3 দিন থেকে 2 দিন করে, তারপর 1 দিন করে, এইভাবে কমাতে কমাতে আসা বন্ধ করতে হতো। কিন্তু আমারও যে উপায় নেই। কিন্তু একটা কাজ করতে পারি, যদি আপনারা অ্যালাউ করেন। চোখে প্রশ্ন নিয়ে চেয়ে থাকে অতীশ মীনাক্ষী। উজ্জয়ন বলে, মিমির ওপর একটা মাইল্ড হিপনোটিজম অ্যাপ্লাই করে ওকে কিছু সাজেশন দিতে হবে।
সাবকনশাসে সেই সাজেশনটা স্থায়ী হয়ে যাবে, ফলে আর এই হ্যাবিটটা ফেরত আসবে না। ভয় নেই, এর কোনো সাইড এফেক্ট নেই, মিমির শরীর বা মনের উপর কোনো রকম নেগেটিভ প্রভাব পড়বে না। অতীশা রাজি হয়। নির্দিষ্ট দিনে মিমিকে সম্মোহন করে উজ্জয়ন। খুব দ্রুত পকেট থেকে সুতোয় বাঁধা একটা ক্রিস্টালের বল বের করে মিমির চোখের সামনে ঝুলিয়ে ধরে উজ্জয়ন। বলেছিল, দেখো তো মিমি কুইন, কতগুলো কালার দেখতে পাও। কয়েক মিনিটও লাগেনি উজ্জয়নের। তারপর তাকে ফিসফিস গলায় কিছু সাজেশন দিয়েছিল, যেগুলো সে মনে রাখবে এবং সেই অনুযায়ী কাজ করবে। শেষ পর্বে উজ্জয়ন বলেছিল, মিমি কুইন, তোমার অবাধ্য আঙুলগুলোকে আমি উজি চিরকালের মতো নিয়ে নিলাম। তোমাকে জানিয়েই চুরি করে নিয়ে গেলাম। যে আঙুলগুলো রইল সেগুলো শুধু তোমার কথা শুনবে, কারো জিনিস নেবে না। আর আমায় বিদেশ যেতে হচ্ছে, তোমার কাছে আর নিয়মিত আসতে পারবো না, কিন্তু তুমি সে কারণে কষ্ট পাবে না। পৃথিবীটা খুব ছোট্ট মিমি কুইন, আবার আমাদের দেখা হবে। উজ্জয়নকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা সহ বিদায় জানিয়েছিল অতীশ মীনাক্ষী। তারপর বিদেশ যাত্রা তোড়জোড়ে আর তুমুল ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গিয়েছিল উজ্জয়নের 2 সপ্তাহ। রাজাবাগান স্ট্রিটের সেই ছোট্ট বাড়িটা উজ্জয়নের জীবনের মানচিত্রে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আবার আজ বিদেশে পাড়ি দেওয়ার আগে ওর অবাধ্য আঙুলগুলোকে নিয়েছিলাম আমি, সেই কথাই ও বলছিল। বুঝলে এবার? গল্প শেষ করে স্ত্রী প্রস্মিতার দিকে তাকায় উজ্জয়ন। এতক্ষণ নিঃশব্দে গল্পটা শুনছিল প্রস্মিতা। এবার বড় একটা শ্বাস ফেলে বলল, বুঝলাম। আর এও বুঝলাম যে 12 বছর পরেও মেয়েটার চোখ থেকে সম্মোহনের ঘোর যায়নি। কত ক্ষমতা তোমার না, ডক্টর উজ্জয়ন সেন। চিত হয়ে বিছানায় শুয়ে প্রস্মিতার দিকে মুখ ফেরায় উজ্জয়ন। মৃদু হাসে, কোনো উত্তর দেয় না। শুধু ওই মেয়েটা কেন, আমি দেখেছি উজান, কোনো মেয়ে তোমার দিক থেকে চোখ সরায় না। আমার ভালো লাগে না, রাগ হয়। তুমি খুব খারাপ। কেন তুমি অত নরম গলায় সুন্দর করে সবার সঙ্গে কথা বলো? কেন হাসো? গম্ভীর হয়ে থাকতে পারো না? বলো কেন? চুপ করে থাকলে হবে না, বলতেই হবে। বলতে বলতে এগিয়ে এসে উজ্জয়নের বুকের উপর ঝুঁকে পড়ে প্রস্মিতা খামচে ধরে তার বুকের কাছে টি-শার্ট। 2 সবল হাতে স্ত্রীকে বুকের উপর টেনে নেয় উজ্জয়ন। ফিসফিস করে বলে, কত কথা বলো তুমি, এখন কি কথা বলে সময় নষ্ট করার কথা? না, ওসব বললে হবে না। আগে বলো, চারিদিকে কত সব হুড়ি পুড়ি, তোমাকে যদি ওরা আমার কাছ থেকে কেড়ে নেয় কি হবে তখন? তখন আমি তোমায় হিপনোটাইজ করে সাজেশন দেব, মাথা থেকে উল্টো পাল্টা ভাবনা বেরিয়ে যাবে। হালকা গলায় বলে উজ্জয়ন। ইয়ার কি হচ্ছে না? অসভ্য, পাজি, বদমাস। জোর করে মুখ বন্ধ করে না দিলে প্রস্মিতা আরও কত কী যে বলতো কে জানে। গভীর রাতে রমণ ক্লান্ত 2 নারী পুরুষ তাদের হোটেলের ঘরের জানলা দিয়ে দেখতে পেল আকাশে গোল থালার মতো পূর্ণ চাঁদ মায়াবী আলোয় ভেসে যাচ্ছে চরাচর। আর তখন সেই চাঁদ দেখল আর এক দৃশ্য। সেই হোটেল থেকে অনেকটা দূরে উত্তর কলকাতার রাজাবাগান স্ট্রিটের একটি ছোট্ট বাড়ি, তার একতলার ঘরে জানলার ধারে বসে একটি মেয়ে টেবিল আলোয় ডায়েরি লিখছে। সে লিখছে, শুধু আমার অবাধ্য আঙুলগুলোই নয়, আমার মনটাকেও চুরি করে নিয়ে গিয়েছিলে তুমি। তুমি ছিলে আমার রূপকথার রাজপুত্র, কিন্তু আমি ছিলাম তোমার কাছে নেহাতি একটা বাচ্চা মেয়ে। বড় হয়ে শুনেছি তাও নই, আমি ছিলাম তোমার জাস্ট একটা কেস স্টাডি। তোমায় আমি কখনো ভুলতে পারিনি। স্কুলে উঁচু ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটা পড়ে রাতের পর রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলেছি শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানতেও পারোনি
তাই আমিও আজ চুরি করলাম, তোমার সময় চুরি করলাম। আজ তোমার পাশে মানানসই রূপকথা রাজকন্যা, অল্পক্ষণের জন্যে হলেও তার সুখ চুরি করলাম, তার স্বস্তি চুরি করলাম। আমি জানি আজ রাতে তাকে পেতে হলে তোমাকে অতিক্রম করতে হবে মিমিকুইন নামের একখণ্ড অতীত। এটুকুই আমার সুখ। সিঁধেল চোরের সিঁধকাঠির ডগায় লেগে থাকা মাটির মতো একটু অস্বস্তি, একটু সন্দেহ, আর তোমাকে হারানোর ভয়, তোমার স্ত্রীকে আমার উপহার। এইটুকুই, তার বেশি কিছু নয় রাজপুত্র। আজও তোমাকে ভালোবাসি যে। ডায়েরির পাতা থেকে কলম তুলে নিয়ে সে জানলার বাইরে তাকায়, আর তখনই চাঁদের চোখে চোখ পড়ে যায় তার। চাঁদ দেখতে পায় মেয়েটার কাজল পড়া টানা টানা চোখ দুটো ভিজে, আর তার ঠোঁটের কোণে কান্নার মতো এক চিলতে হাসি। শুনছিলেন সুবর্ণ বসুর লেখা একটি অপূর্ব ছোট গল্প, অবাধ্য আঙুল, যেখানে একটা মানসিক রোগ, ক্লেপ্টোম্যানিয়াক যাদের বলা হয়, সেটার সঙ্গে এক অদ্ভুত ধরনের রোম্যান্টিসিজম মিশিয়ে দিয়েছেন লেখক। সেই এক, দুই নারী, এক পুরুষ, অন্য রকমের ভালোবাসার গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর যদি এরকম ধরনের নানান লেখকের গল্প পাঠ, আবৃত্তি সংক্রান্ত আলোচনা বা শ্রুতি নাটক আপনার পছন্দের বিষয় হয়, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং সাবস্ক্রাইব করলে পাশের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি এ ধরনের কিছু আপলোড করলে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।